আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইম্প্যাক্ট অফ ইলনেস অন পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি। মানে কেউ অসুস্থ হলে তার নিজের ওপর কি প্রভাব পড়ে এবং তার ফ্যামিলির লোকজনের ওপর কি প্রভাব পড়ে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে ইলনেস অ্যাফেক্টস নট অনলি দ্য ফিজিক্যাল হেলথ অফ এ পারসন, মানে ইলনেস শুধু একজন মানুষের ফিজিক্যাল হেলথকে এফেক্ট করে না, বাট অলসো দ্য সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস অফ এ লাইফ। সাইকোলজিক্যাল মানে ইমোশনাল স্ট্রেস, অ্যাংজাইটি হতে পারে। সোশ্যাল মানে সোসাইটি কিভাবে রিয়াক্ট করছে ইলনেসের প্রতি। ইকোনমিক মানে ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন তো আছে। ইট ক্যান সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্স, যেমন পেশেন্টকে ইনফ্লুয়েন্স করে তেমনই তার ফ্যামিলি মেম্বারসদেরকেও এটা ইনফ্লুয়েন্স করে। আন্ডারস্ট্যান্ডিং দিস ইম্প্যাক্টস হেল্পস নার্সেস প্রোভাইড হোলিস্টিক কেয়ার, মানে পেশেন্ট ট্রিটমেন্টের সাথে ফ্যামিলি কাউন্সেলিংকে ইনক্লুড করে হোলিস্টিক কেয়ার দিতে এটা সাহায্য করবে। এবার এই ইম্প্যাক্টটাকে দেখো আমি দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইম্প্যাক্ট অন পেশেন্ট, একটা হচ্ছে ইম্প্যাক্ট অন ফ্যামিলি। এবার এই পয়েন্টগুলোকে যদি তুমি মনে করে নিতে পারো তাহলে কিন্তু এর ভেতরের লেখাগুলো নিজেরা বানিয়েও লিখতে পারো। কি কি আছে দেখো, প্রথমে হচ্ছে ইম্প্যাক্ট অফ ইলনেস অন পেশেন্ট, ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক যে অসুস্থতা। নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস, মানে মুড ইরিটেবল হয়ে যায়, স্ট্রেস আসে, অ্যাংজাইটি আসে। ইম্প্যাক্ট অন বডি ইমেজ, যদি ইলনেসের ফলে কোনো ভিজিবল চেঞ্জেস আসে শরীরে তাহলে সেটার কি প্রভাব পড়ে। ইম্প্যাক্ট অন সেলফ কনসেপ্ট, নিজের সেলফ এস্টিম বা সেলফ ওর্থের উপর কি প্রভাব পড়ে। আর কি কি আছে, লাইফস্টাইল চেঞ্জেস কি হয়, লস অফ ইন্ডিপেন্ডেন্স হয়, সোশ্যাল উইথড্রয়াল হয়। ইম্প্যাক্ট অন ফ্যামিলি, এবার ফ্যামিলির উপর কি ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট অন ফ্যামিলির রোলস, আমাদের ফ্যামিলিতে সবারই এক একটা নিজস্ব রোল আছে, কেউ বাবা মা, কেউ ভাই বোন, এরকম। তো যখন বাড়িতে কেউ অসুস্থ হয় তার সেই রোলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন ফ্যামিলি ডাইনামিক্স, তার মধ্যে কি কি আছে দেখো, প্রথম হচ্ছে কেয়ার গিভার বার্ডেন, মানে যে অসুস্থ হয়েছে তাকে যে কেয়ার দিচ্ছে তার উপরেও কিন্তু একটা বার্ডেন চলে আসে। নেক্সট টেনশন অ্যান্ড কনফ্লিক্টস, কি ঝামেলা হতে পারে। চিলড্রেন্স ওয়েলবিং, বাচ্চাদের উপর কি প্রভাব পড়বে। নেক্সট হচ্ছে ইমোশনাল ইম্প্যাক্ট, মানে গোটা ফ্যামিলির ইমোশনের উপর কি ইম্প্যাক্ট করতে পারে। ফাইন্যান্সিয়াল বার্ডেন তো বললামই, মেডিকেল কেয়ারের কস্ট। সোশ্যাল ইম্প্যাক্ট কি হতে পারে। এবার এই পয়েন্টগুলো একটা একটা করে ডিটেলে দেখব। প্রথমে হচ্ছে ফিজিক্যাল ডিসকমফোর্ট। Illness often causes pain, fatigue, weakness and reduced mobility. The patient may feel tired easily tired হয়ে যেতে পারে and may require assistance in performing daily activities. Daily living activities গুলো করতে তার অ্যাসিস্ট্যান্স লাগতে পারে। নেক্সট হচ্ছে behavioral and emotional changes. People react differently to illness. এটা কিন্তু illness behaviorকে বলছে। Depending on, এবার illness behavior কিসের উপর ডিপেন্ড করে। নেচার অফ ইলনেস, অ্যাকিউট না ক্রনিক, মাইল্ড না সিভিয়ার। ক্লায়েন্টস অ্যাটিটিউড টুয়ার্ডস ইলনেস, অনেকে আছে খুব স্ট্রং, আমার কিছু হয়নি, কোনো ব্যাপার না। আবার অনেকে আছে একটুতে ভয় পেয়ে যায়। ফ্যামিলিজ রিয়াকশন, ফ্যামিলি কীভাবে রিয়াক্ট করছে। অনেক ফ্যামিলি আছে ওভার প্রোটেক্টিভ, চলো তোমাকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাবো। আবার কিছু ক্ষেত্রে নেগলেক্টও দেখা যায়। ইলনেস বিহেভিয়ার ভ্যারিয়েবলস, আর কি কি আছে, কালচারাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, তার সোশিও ইকোনমিক কন্ডিশন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এগুলো। শর্ট টার্ম নন লাইফ থ্রেটনিং ইলনেস ইভোক ফিউ বিহেভিয়ারাল চেঞ্জেস। ইলনেস যদি শর্ট টার্ম হয়, নন লাইফ থ্রেটেনিং হয়, তাহলে খুব মাইল্ড চেঞ্জেস দেখা যায় ইন দ্য ফাংশনিং। যেমন এক্সাম্পল দেখো, এ ফাদার হু হ্যাজ এ কোল্ড ল্যাকস দ্য এনার্জি অ্যান্ড পেশেন্স টু স্পেন্ড টাইম ইন ফ্যামিলি অ্যাক্টিভিটিস। বাবার ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, তখন যদি বাচ্চা এসে ঘ্যান ঘ্যান করে, বাবা চলো খেলতে যাবো, তখন বাবা কি বলবে, দূর যা তো, এখন আমার মাথা ধরেছে, এখন আমাকে একটু শুতে দে। এরকম খুব ছোট ছোট বিহেভিয়ারাল চেঞ্জেস। কিন্তু যদি লং টার্ম সিভিয়ার লাইফ থ্রেটনিং ইলনেস হয়, দ্যাট লিডস টু মোর এক্সটেন্সিভ ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস সাচ অ্যাজ অ্যাংজাইটি হতে পারে, এটা কি সত্যি আমার সাথে হয়েছে, শক, এটা কি হলো। নেক্সট হচ্ছে ডিনায়াল, একদম ডিনাই করে দেয় ব্যাপারটাকে, যে না ও আমার সাথে হয়নি, ডাক্তার ভুলভাল বলছে, আমি অন্য ডাক্তারের কাছে যাবো। তারপর হচ্ছে অ্যাঙ্গার, আমার সাথে কেন হলো এটা। তারপরে হচ্ছে উইথড্রয়াল মানে এটা নিয়ে কোনো আলোচনাই করবে না, হয়তো দেখা গেল ফ্যামিলি মেম্বার্সদেরকে জানালোই না, নিজের মধ্যে রেখে দেবে ব্যাপারটা। এটাও কিন্তু এক ধরনের কোপিং মেকানিজম। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন বডি ইমেজ। বডি ইমেজ কি, বডি ইমেজ ইজ এ সাবজেক্টিভ কনসেপ্ট অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে আমাকে বাইরের লোকে কীরকমভাবে দেখে বা আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কীরকম সেটা নিয়ে আমার মাথায় একটা ধারণা আছে, সেই মেন্টাল ইমেজটাকে বডি ইমেজ বলে। ওয়েন এ চেঞ্জ ইন বডি ইমেজ অকার্স, যদি ধরো কারো পায়ে গ্যাংগ্রিন হয়েছে তো তার জন্য পাটা কেটে বাদ দিতে হবে, তো লেগ অ্যাম্পুটেশন করতে হবে। Due to an illness, the patient generally adjusts in the following phases. তখন পেশেন্ট এই ফেজগুলোর মধ্যে দিয়ে যায়। কি কি দেখো, প্রথম হচ্ছে শক, তারপরে উইথড্রল, তারপর অ্যাকনলেজমেন্ট, অ্যাকসেপ্টেন্স, লাস্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন। Initially, the patient is in shock because of the change or impending change. Impending change মানে ধর চেঞ্জ হবে সেই খবরটা পেয়েছে।
As they recognize the reality of the change, they become anxious, ভয় পেয়ে যায়, and often withdraw, refusing to discuss it. এটা নিয়ে কোনো কথা বলতে চায় না, তখন তুমি কাউন্সেলিং করাতে যাবে, তোমার কথা শুনবে না। As time goes by, the patient acknowledges the change. আস্তে আস্তে সময়ের সাথে সাথে সে ব্যাপারটা বুঝতে পারে যে না এটা হবেই, আমি কিছু করতে পারবো না। They move through a period of grieving. তখন তার মনে প্রচন্ড দুঃখ হয়। At the end of acknowledgement phase, যখন সে গ্রিভিংটা করে নিল, কমপ্লিট করে নিল, at the end they accept the loss. এবার হচ্ছে যে না যা হয়েছে আমাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। During rehabilitation, তারপরে আসে রিহ্যাবিলিটেশন ফেজ। যতক্ষণ না অ্যাকসেপ্টেন্স আসছে ততক্ষণ কিন্তু রিহ্যাবিলিটেশন ফেজে তুমি যেতেই পারবে না। এইসব স্টেজে তুমি যদি বলতে যাও, কিছু শেখাতে যাও, তাহলে তো তোমার কথা শুনবেই না। During rehabilitation, the patient is ready to learn how to adapt to চেঞ্জেস। যেমন ধরো লেগ অ্যাম্পুটেশন হয়েছে, রিহ্যাবিলিটেশনে এলে তখন সে জানতে চাইবে, শিখতে চাইবে যে কিভাবে আমি ক্রাচ ইউজ করব, কিভাবে ওয়াকার নিয়ে চলবো। তার আগে বলতে গেলে কিন্তু সেসব কথা শুনবে না। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট ইজ এ মেন্টাল সেলফ ইমেজ অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস ইন অল অ্যাসপেক্ট অফ পার্সোনালিটি। মানে কি, এটাও একটা মেন্টাল ইমেজ। এটা কিসের মেন্টাল ইমেজ ছিল? আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের। এটা কিসের মেন্টাল ইমেজ? আমার পার্সোনালিটি, মানে মানুষ আমাকে কিভাবে অ্যাজ এ পার্সন কিভাবে পারসিভ করে। তাহলে দেখো, এ পেশেন্ট হুজ সেলফ কনসেপ্ট চেঞ্জেস বিকজ অফ ইলনেস মে নো লঙ্গার মিট ফ্যামিলি এক্সপেকটেশনস লিডিং টু টেনশন অ্যান্ড কনফ্লিক্ট। যখন কোনো একটা ইলনেসের ফলে নিজের সেলফ কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু ফ্যামিলির এক্সপেকটেশনসও সে মিট করতে পারবে না, তার জন্য ছোটোখাটো ঝামেলা লেগেই থাকবে। As a result, family members change their interactions with the patient. এটা একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝতে পারবে। দেখো, এবার দেখো, a 50-year-old man develops paralysis after stroke. একজন 50 বছর বয়সের মানুষ, তার স্ট্রোকের পরে প্যারালাইসিস হয়ে গেছে। He feels useless and dependent because he can't earn or move independently. এবার তার নিজেকে ইউজলেস মনে হচ্ছে, অন্যের প্রতি ডিপেন্ডেন্ট মনে হচ্ছে, কারণ সে নড়াচড়াও করতে পারছে না, কোনো কাজও করতে পারছে না, আবার টাকা পয়সাও কামাতে পারছে না। এবার ধরো এতদিন সে বাড়ির হেড ছিল, সমস্ত কিছু তার কথাতেই হতো, তাই জন্য সবাই বাড়ির অন্য সদস্যরা তাকে একটু ভয় পেত বা রেসপেক্ট করে চলতো। এখন কি হবে? এখন তাকে সবাই করুণা বা দয়ার চোখে দেখছে। এই জিনিসটা কিন্তু তারও ভালো লাগছে না, তাই জন্য সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকবে। 5 নম্বর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। ইলনেস মে রিকোয়ার চেঞ্জেস ইন ডায়েট, হ্যাবিটস অ্যান্ড রুটিন। কীরকম দেখো, যেমন এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলিটাস, ধরো যার সুগার ধরা পড়েছে, মাস্ট ফলো স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল। তাকে একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ঠিকমতো মেডিকেশনস নিতে হবে। নেক্সট হচ্ছে লস অফ ইন্ডিপেন্ডেন্স। ডিউ টু ইলনেস পেশেন্টস মে বিকাম ডিপেন্ডেন্ট অন আদার্স ফর বেসিক নিডস অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস। ধরো কারো একটা বড় সার্জারি হয়েছে, সে তো সঙ্গে সঙ্গে উঠে তার দাঁত মাজা, স্নান করা, খাওয়া এগুলো করতে পারবে না, তাহলে অন্যজনের অ্যাসিস্ট্যান্স নিতে হবে। এতে কি হয়? দিস মে রিডিউস দেয়ার কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম। কনফিডেন্সও কমে যায়, সেলফ এস্টিমও কমে যায়। লাস্ট হচ্ছে সোশ্যাল উইথড্রয়াল, রিডিউসড আউটিং অ্যান্ড সোশ্যাল এনগেজমেন্ট। এমনি অসুস্থ হলে আমাদের বাইরে বেরোনো বা সোশ্যাল এনগেজমেন্ট করার ইচ্ছে করে না, আর যদি নড়াচড়া না করতে পারে তাহলে তো আরোই হবে না বেরোনো। নেক্সট হচ্ছে আমাদের ইম্প্যাক্ট অফ ইলনেস অন ফ্যামিলি। এতক্ষণ ছিল অন পেশেন্ট, এবার হচ্ছে অন ফ্যামিলি। ফ্যামিলিতে তাহলে কি কি ইম্প্যাক্ট পড়ে? প্রথম হচ্ছে ইম্প্যাক্ট অন ফ্যামিলি রোলস। পিপল হ্যাভ মেনি রোলস ইন লাইফ, যেটা আমি আগে বললাম, সাচ এজ ওয়েজ আর্নার, যে ধরো মেন টাকা কামায়, ডিসিশন মেকার, যে পরিবারের সমস্ত ছোট বড় সিদ্ধান্ত নেয়, প্যারেন্ট, চাইল্ড, সিবলিং এটসেট্রা। When an illness occurs, parents and children try to adapt to the major changes that results. এবার যখন বাড়িতে কেউ অসুস্থ হয়, তখন সবাই মিলে কিন্তু সেই মেজর চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। এর ফলে কি হয়? এর ফলে মেনলি যেটা হয় সেটা হচ্ছে রোল রিভার্সাল। রোল রিভার্সাল কি দেখো, ইফ আ প্যারেন্ট অফ অ্যান অ্যাডাল্ট বিকামস ইল, যদি একজন বড় বাচ্চার বাবা মা অসুস্থ হয়ে যায়, অ্যান্ড ক্যানট ক্যারি আউট ইউজুয়াল অ্যাক্টিভিটিস, এবং তাদের যে কাজগুলো তারা না করতে পারে, then adult child assumes many of the parents' responsibilities and in essence becomes a parent to the parent. মানে কি, তখন বাবা মায়ের যা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেটা বাচ্চা নিজের কাঁধে নিয়ে নেয়, এবং বাচ্চা তখন বাবা মা হয়ে যায়, বাবা মা তখন তার কাছে বাচ্চা হয়ে যায়। এবার এই যে একটা চেঞ্জ, বাবা মায়ের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেওয়া, এর ফলে কি হয়? Such a change sometimes lead to stress,
স্ট্রেস তৈরি হয়, কনফ্লিক্টিং রেসপন্সিবিলিটিস ফর দ্য অ্যাডাল্ট চাইল্ড, বুঝে উঠতে পারে না বাবা মায়ের কোন কোন রেসপন্সিবিলিটিগুলো নেব, কি করব, অর ডিরেক্ট কনফ্লিক্ট ওভার ডিসিশন মেকিং। এবার বাবা মা অসুস্থ হলেও কিছু ডিসিশন তারা নিজেরা নিতে চায়, আবার বাচ্চা অন্যরকমভাবে কাজ করতে চায়, তখন বাবা মা আর বাচ্চার মধ্যে ডিরেক্ট ঝামেলা বেরিয়ে যায়। শর্ট টার্ম চেঞ্জেস, এবার এই চেঞ্জটা যদি শর্ট টার্ম হয়, রোল রিভার্সালটা যদি শর্ট টার্ম হয়, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলি জেনারেলি অ্যাডজাস্ট মোর ইজিলি, তারা ইজিলি অ্যাডজাস্ট করে নেয়, অ্যাজ দে নো দ্যাট দ্য রোল ইজ টেম্পোরারি অ্যান্ড উইল নট রিকোয়ার এ প্রোলংড অ্যাডজাস্টমেন্ট। তারা জানে যে এটা কিছুদিনের জন্য, তো আমি অ্যাডজাস্ট করে নিই। লং টার্ম চেঞ্জেসে কি হয়, দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি অফেন রিকোয়ার স্পেসিফিক কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স। যদি কারো লং টার্ম কেয়ার দিতে হয় তাহলে কিন্তু রোল চেঞ্জেসটাও লং টার্ম, তখন তাকে স্পেসিফিক কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স দিতে হবে যাতে টু হেল্প দেম কোপ উইথ রোল চেঞ্জেস, তারা কোপ করতে পারে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন ফ্যামিলি ডাইনামিক্স। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কেয়ার গিভার বার্ডেন। কি বলছে দেখো, ইন ইন্ডিয়া দ্য রোল অফ কেয়ার গিভিং ফর এল্ডারলি অর ক্রনিক্যালি ইল মেম্বার্স, এই রোলটা কাদের উপর পড়ে, ইউজুয়ালি ফলস অন ওমেন, মেয়েদের উপর, সে বউ হোক, মেয়ে হোক কি বৌমা হোক, হু মে অলরেডি বি ম্যানেজিং হাউস হোল্ড ডিউটিস অ্যান্ড চিলড্রেন, যাদের কাঁধে অলরেডি হাউস হোল্ড ডিউটিস মানে ঘরের সমস্ত কাজ করার দায়িত্ব, আবার বাচ্চা মানুষ করার দায়িত্বও রয়েছে। দ্য অ্যাডেড কেয়ার গিভিং বার্ডেন ক্যান লিড টু ফিজিক্যাল এক্সজশন, এবার তার উপরে যদি একটা অসুস্থ মানুষেরও সেবা করতে হয় তাহলে কি হবে, সে ফিজিক্যালি টায়ার্ড হয়ে যাবে, ইমোশনাল বার্ন আউট হবে, অ্যান্ড এ ল্যাক অফ টাইম ফর পার্সোনাল কেয়ার। এবার অসুস্থ মানুষের সেবা করতে করতে আমরা অনেক সময় নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই, তাই পার্সোনাল কেয়ারটা হবে না, অর প্রফেশনাল গ্রোথ, কেরিয়ারেও সে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে টেনশন অ্যান্ড কনফ্লিক্ট। ইলনেস ক্যান ক্রিয়েট টেনশন উইদিন ফ্যামিলিজ, especially if multiple family members have different opinions about treatment choices or caregiving responsibilities. ট্রিটমেন্ট চয়েসেসের উপর কীরকম ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, ধরো কারো হার্টের সমস্যা ধরা পড়েছে, তার অপারেশন করতে হবে, তো কয়েকজন বলবে যে না ঠিক আছে অপারেশন করিয়ে নিক তারপরে সুস্থ হয়ে যাবে, আবার কয়েকজন বলবে যে না না অপারেশন করানোর দরকার নেই, দেখো অন্য ডাক্তারকে দেখিয়ে যদি ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, আবার কয়েকজন এটাও বলতে পারে যে অপারেশন করালেই হলো, তার তো অনেক টাকা খরচ, তারপরে সে অপারেশনের ধকল সহ্য করতে পারবে কিনা সেটাও একটা ব্যাপার। কেয়ার গিভিং রেসপন্সিবিলিটিসের জন্য কি কি ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, ধরো বাবা মা অসুস্থ হয়েছে, দুই ভাই আছে, তো বড় ভাই বললো যে আমি দেখাশোনা করবো বাবা মায়ের, তুই অন্যদিকে দেখ, তো ছোট ভাই বলবে যে না কেন আমার বাবা মা নয় নাকি, আমি কি দেখাশোনা করবো না, আমাকেও করতে হবে। তাহলে মেনলি কিন্তু যেই এটার উল্টোটাই দেখা যায়, এ ওর ঘাড়ে ঠেলে ও এর ঘাড়ে ঠেলে, যাই হোক। তো এইসব ফাইন্যান্সিয়াল স্ট্রেন বলো, ইমোশনাল স্ট্রেস, reallocation of duties, they can lead to disagreements, particularly in joint family system. যদি মাল্টিপল ফ্যামিলি মেম্বার্স থাকে তাহলে তো ডিফারেন্ট ওপিনিয়ন্স হবে। নেক্সট হচ্ছে চিলড্রেন্স ওয়েলবিং। ইন হাউসহোল্ড ওয়ার এ প্যারেন্ট অর সিবলিং ইজ সিরিয়াসলি ইল, চিলড্রেন মে এক্সপিরিয়েন্স স্ট্রেস অ্যাংজাইটি। কেন? কারণ তারা বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে, কিন্তু বড়রা তাকে খোলসা করে কিছু বলছেও না কি হয়েছে, দেখছে তারা একটা ফ্যামিলি মেম্বার অসুস্থ, and disruption in their lives, এবার তাদের মাথাতেও কিন্তু সেই নিয়েই চিন্তা ঘুরতে থাকে। they may have to take on responsibilities beyond their age, এবার বাবা মা অসুস্থ হলে ছোট বয়সে তাকে কিছু দায়িত্ব নিতে হয়, and their education or emotional development suffer as a result, এবার ছোট বয়সে বড় দায়িত্ব নেওয়ার ফলে তাদের পড়াশোনাতে তো ডিস্টার্ব হয়, ইমোশনাল ডেভেলপমেন্টও সাফার করে। নেক্সট হচ্ছে ইমোশনাল ইম্প্যাক্ট। সমস্ত ফ্যামিলি মেম্বার্সই কিছুটা স্ট্রেস, ফিয়ার, অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে কেউ বাড়ির কেউ অসুস্থ হলে, অ্যান্ড স্যাডনেস অ্যাবাউট দ্য পেশেন্টস কন্ডিশন। যেমন প্যারেন্টস অফ এ চাইল্ড ডায়াগনোজ উইথ লিউকেমিয়া, যে বাচ্চা লিউকেমিয়া ধরা পড়েছে, তার বাবা মার তো কনস্ট্যান্ট এই ফিয়ারটাই থাকবে না যে বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো তো। 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন। এটা দুভাবে হয়, এক হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস আর হচ্ছে লস অফ ইনকাম। কি আছে দেখো, serious illnesses like cancer, heart disease often require long-term and expensive treatment. এর ফলে কি হয়, draining family savings or leading to debts, মানে ফ্যামিলির যা সেভিংস টাকা পয়সা ছিল সেটা তো গেলই, উপরন্তু ধার দেনাও করতে হয়। For lower income families, even relatively simple treatment can be a major financial strain. এবার যাদের ইনকাম অলরেডি অনেকটা লো, তাদের পক্ষে ডাক্তারের ভিজিট দেওয়া বা একটু দামি ওষুধ কেনাও কিন্তু চাপের ব্যাপার হয়ে যায়। নেক্সট হচ্ছে লস অফ ইনকাম। ইফ দ্য পেশেন্ট ইজ দ্য প্রাইমারি ব্রেডউইনার, পেশেন্ট যদি মেন টাকা কামানোর লোক হয়, দ্য ইলনেস ক্যান লিড টু লস অফ ইনকাম এক্সাজারবেটিং ফাইন্যান্সিয়াল প্রবলেমস, মানে মেডিকেল এক্সপেন্স তো ছিলই, উপরন্তু ইনকামও চলে গেল। ফ্যামিলি মেম্বার্স মে অলসো হ্যাভ টু টেক টাইম অফ ফ্রম ওয়ার্ক টু কেয়ার ফর দ্য পেশেন্ট, এবার কিছু ফ্যামিলি মেম্বার্সকেও ছুটি নিতে হয়, এবার প্রাইভেটে যদি সে চাকরি করে ছুটি নিলে নিশ্চয়ই তার টাকা কাটবে।
ফার্দার কম্পাউন্ডিং টু ফাইন্যান্সিয়াল স্ট্রেস, আরও বেড়ে গেল। লাস্ট হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। সোশ্যাল ইম্প্যাক্টে কি হয়? মেনলি স্টিগমা অ্যান্ড আইসোলেশন। ইলনেস, স্পেশালি মেন্টাল ইলনেস, এইচআইভি অর ক্যান্সার, এই ধরনের ইলনেসগুলো স্টিগমাটাইজড হতে পারে ইন সার্টেন কমিউনিটিস। কোথায়? যেখানে ধরো পড়াশোনার লেভেলটা একটু কম, একটু বেশি রুরাল এরিয়ার দিকে। দিস ক্যান লিড টু সোশ্যাল আইসোলেশন উইথ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলিজ ফিলিং এলিয়েনেটেড অর জাজড। এই ধরনের পেশেন্টের সাথে বা ফ্যামিলির সাথে বা পাড়ার লোকেরা বলো ইন্টারাকশন করতে চায় না, কথা বলতে চায় না। তো তখন পেশেন্ট আর ফ্যামিলির কি মনে হয় যে নিজেদেরকে এক ঘরে মনে হচ্ছে, কেউ আমাদের সাথে ইন্টারাকশন করতে চাইছে না। তো এটাই হলো টোটাল ইম্প্যাক্টটা। এবার লাস্ট কনক্লুশনে দুটো কথা লিখে দেবে। ইলনেস মে চেঞ্জ ডেইলি অ্যাক্টিভিটিস, রোলস অ্যান্ড রিলেশনশিপ উইদিন ফ্যামিলি। নার্সেস শুড প্রোভাইড হোলিস্টিক কেয়ার থ্রু কিভাবে? সাইকোলজিক্যাল সাপোর্ট, কাউন্সিলিং অ্যান্ড প্রপার হেলথ এডুকেশন টু হেল্প দেম কোপ উইথ ইলনেস এফেক্টিভলি। তাহলে আজকের টপিকটা এই পর্যন্তই ছিল। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।